নিয়ে এলাম সান্দাকফু যাত্রার দ্বিতীয় পর্ব। তোমরা যারা ফার্স্ট পার্টটা দেখেছো তারা জানো আমরা যাত্রা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে। এনজেপি পৌঁছে এই সুন্দর চা বাগানের ভেতর দিয়ে আমরা পৌঁছেছিলাম গোপালদারা টি এস্টেট। আরও কিছুটা এগিয়ে মানেভঞ্জন থেকে আমরা বোলেরো নিয়ে যাত্রা শুরু করেছিলাম। যাত্রা আমরা প্রথম পেয়েছিলাম মেঘমা এবং তারপর আমাদের ফাইনাল ডেস্টিনেশন ছিল তুমলিং। তুমলিংয়ে সারাদিন অনেক এনজয় করেছিলাম আমরা। তোমরা যারা ফার্স্ট পার্টটা এখনও দেখোনি তারা ওপরে আমি লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, সেখান থেকে গিয়ে আগে ফার্স্ট পার্টটা দেখে নাও, তাহলে তোমরা সেকেন্ড পার্টটা ভালোভাবে রিলেট করতে পারবে। তুমলিং থেকে সকালটা ঠিক এরকমই ছিল। তোমরা জানো গতকাল কিন্তু আমরা স্লিপিং বুদ্ধ কিছুই দেখতে পাইনি, কিন্তু আজ বর্ডারটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। স্লিপিং বুদ্ধ কতটা পরিষ্কারভাবে দেখা যাবে সেটা আরেকটু বাইরে আলো হলেই বোঝা যাবে। ততক্ষণ আমরা সানরাইজটা উপভোগ করতে থাকি। আরেকটু আলো বাড়ার সাথে সাথেই যতটা ক্লিয়ার আমরা দেখতে পাবো এক্সপেক্ট করেছিলাম ততটা ক্লিয়ার দেখতে না পেলেও ভালোই বোঝা যাচ্ছে স্লিপিং বুদ্ধ। নিচে কিছুটা মেঘ আছে। যত সময় বাড়তে থাকলো স্লিপিং বুদ্ধ কিন্তু আমাদের নিরাশ করে আস্তে আস্তে মেঘের আড়ালে ঢাকতে শুরু করেছে। টিবেটিয়ান ব্রেড দিয়ে ব্রেকফাস্ট করেই আমরা বেরিয়ে পড়লাম সান্দাকফুর উদ্দেশ্যে। আমরা যাত্রা করব সিঙ্গালিলা ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে। পথে পড়বে গৈরিবাস, তারপর পড়বে কাইয়াকাট্টা, তারপর কালীপোখরি, তারপর বিকে ভঞ্জন হয়ে সান্দাকফু। একটা বেশ সুন্দর ইনফরমেশন শেয়ার করি তোমাদের সাথে। রেড পান্ডা তোমরা জানো এন্ডেঞ্জার্ড স্পিসিস, খুব কম সংখ্যায় দেখা যায়। তো আমাদের ড্রাইভার দাদা জানালেন এই যে গৈরিবাস ক্রস করার পর কিন্তু তোমরা রেড পান্ডা দেখা পেতে পারো যদি তোমাদের লাক খুবই ভালো থাকে। তাই এই জায়গাটা ক্রস করার সময় একটুখানি সজাগ থেকো। আমরা সবাই খুব সজাগ থাকলেও কিন্তু রেড পান্ডার দেখা আমরা পাইনি। তোমরা যখন আসবে তোমরা চেষ্টা করে দেখতে পারো, পেয়ে গেলে আমাকে কমেন্ট সেকশনে জানিও। ঠিক যেমন তোমরা আগের পর্বে দেখেছো, এই পুরো রুট জুড়েই কিন্তু তোমরা রডোডেনড্রনের সমারোহ দেখতে পাবে। গাছ পুরো লাল হয়ে আছে। গাড়িতে যেতে যেতে কিছুটা পথ ভাবলাম পায়ে হেঁটে একটু এক্সপ্লোর করি। তোমাদের জানিয়ে রাখি এই যে সান্দাকফু রুট, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটি ট্রেকিং রুট। এখন আমাদের হাতে অতটা সময় থাকে না বলে অনেকেই হয়তো আমরা গাড়িটা প্রেফার করি, কিন্তু তোমরা যদি প্রপারলি এক্সপ্লোর করতে চাও জায়গাটা, তোমাদের ট্রেকিংই করতে হবে। প্রকৃতি এই রুটটাকে অপূর্বভাবে সাজিয়েছে। ট্রেক না করলে আমার মনে হয় গাড়িতে অতটাও পুরো এসেন্সটা হয়তো ক্যাপচার করা যায় না। তোমাদের কি মতামত সেটা তোমরা কমেন্ট সেকশানে আমাকে জানিও, যে সান্দাকফু রুট ট্রেক করা উচিত না গাড়িতে যাওয়া উচিত। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম কালীপোখরি। কালীপোখরি বা কালাপোখরি এই দুই নামেই পরিচিত। কালী মানে তোমরা জানো কালো, আর পোখরি মানে হলো ছোট জলাশয়। তো এই কালীপোখরি জায়গাটা খুবই পবিত্র একটি স্থান হিন্দুদের কাছেও এবং বৌদ্ধদের কাছেও। এই জলে কেউ কোনোদিন পা ঠেকান না এবং এই জলের রঙটা কালো। এটা নিয়েও একটি মাইথোলজিক্যাল গল্প আছে যে এই জলে কালনাগিনী বসবাস করেন, সেই জন্য জলের রঙটা কালো। তো এই যে সাইডে তোমরা ছোট ছোট পাথরগুলো দেখতে পাচ্ছ, এই পাথরগুলো একটার উপর একটা সাজিয়ে লোকে এখানে
উইশ করেন যাতে তাদের উইশ ফুলফিল হয়। কালীপুকুরির পর আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম। রাস্তার কন্ডিশন খুব খারাপ, গাড়ি খুব ধীরে ধীরে এগোতে থাকলো। অনেকটা জার্নি করে ফেলেছি আমরা আজকে, মোটামুটি 12টা সাড়ে 12টা বাজে। তাই ভাবলাম একটু অল্প করে একটু কিছু খেয়ে নেওয়া যাক। বিকে ভঞ্জনের আগে এই জায়গাটা এলাম, তোমরা একবার দেখো কি মায়াবী, পুরো মেঘ চারদিকে, মেঘ ঢুকছে আবার হাওয়া দিলে মেঘ বেরিয়ে আসছে। সামনে আয়ুষী আর মনিকা যাচ্ছে, এখনো অবধি আমি দেখতে পাচ্ছি, কতদূর দেখতে পাবো জানি না। এ কিন্তু এক অপূর্ব মুহূর্ত। তুমি একেবারে মেঘের মাঝখানে দাঁড়িয়ে আছো, দুপাশে কে কোথায় তুমি কিচ্ছু জানো না। সামনেই তোমরা আমাদের গাড়িটা দেখতে পাচ্ছ, গাড়ির পেছনে কি আছে কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। ছোট্ট দোকানটায় প্রবেশ করার সাথে সাথেই আমাদের গ্রিট করতে চলে এলো মাহি, খুব সুন্দর মিশুকে একটি ল্যাব্রাডর। এবং এখানে যত গাড়ি এসে দাঁড়াচ্ছে সবার সাথে কিন্তু ও গিয়ে পার্সোনালি মিট করে আসছে। তাই তোমরা যদি এই জায়গাটায় যাও, মাহির সাথে দেখা করতে কিন্তু একদম ভুলবে না, এটা কিন্তু মাস্ট। ছোট্ট একটি দোকান, কাঠের চুলায় রান্না হচ্ছে। এখানে তোমরা মোটামুটি টুকটাক স্ন্যাক্স আইটেম যা আছে পেয়ে যাবে। এখানে আমরা দেখা পেলাম চুরপির। তো চুরপি হলো বেসিক্যালি ইয়াকের দুধ দিয়ে তৈরি একটা টাইপ অফ চিজ। আমি তো ট্রাই করে দেখিনি, কিন্তু তোমরা যদি কেউ ট্রাই করে থাকো আমাকে কমেন্টে জানিও কেমন খেতে। এসে গেছে আমাদের গরম ম্যাগি, একেবারে ধোঁয়া উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে কফিটা দেখছো, এই কফিটার ব্যাপারে মেনশন করার দরকার আছে। তুমি কফিটা খেয়ে তোমার মনে হবে তুমি একটা বড় ক্যাফের থেকে তুমি অনেক টাকা দিয়ে কিনে কফিটা খাচ্ছ, এত সুন্দর। তো আমরা সবাই কফি আর ম্যাগি খেলাম। এরকম মোটামুটি জিরো ভিজিবিলিটির মধ্যে দিয়ে আমরা এগিয়ে চললাম। আর যেতে যেতে আমি ভাবছিলাম যে এই যারা গাড়ি চালাচ্ছেন সেই দাদাদের কি প্রচণ্ড ধৈর্য আর এক্সপিরিয়েন্স। সামনেও কিছু দেখা যাচ্ছে না, পেছনেও কিছু দেখা যাচ্ছে না। আবার এইটুকু একটা রাস্তা দিয়ে উল্টো সাইড থেকে গাড়ি এলে এই দাদারা আবার তাকে সাইড দিয়ে দিচ্ছেন, গাড়ি বেরিয়ে যাচ্ছে, তারপর আবার ওনারা এগোচ্ছেন। আবারও পাইন গাছের ভেতর দিয়ে আমরা চলতে থাকলাম। রোদ আর মেঘের খেলা তো পুরো জার্নিতেই তোমরা দেখতে পাচ্ছ। তো এটা নতুন কিছু না, এখানে একবার করে রোদ উঠছে, আবার পুরো মেঘে চারদিক ঢেকে যাচ্ছে। আচ্ছা, তোমরা কি একটা জিনিস নোটিস করেছো, গাছের স্ট্রাকচারগুলো কীরকম চেঞ্জ হয়ে গেছে হঠাৎ করে? এখন কিন্তু সব গাছের পাতা কোনা কোনা। আমরা উপর দিকে উঠে গেছি, পুরো ল্যান্ডস্কেপটাই আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। আবার পথে দেখা মিলল কিছু মানুষের সাথে যারা ট্রেকিং করে সান্দাকফু যাচ্ছেন। রাস্তা কিন্তু এই একই রকম খারাপ,
কিন্তু আমরা যত উপরে উঠছি ওয়েদারটা একটু বেটার হচ্ছে বলে মনে হচ্ছে। দেখা যাক কি হয়। যেমনটা তোমাদের আগেও বললাম, এই জায়গাটায় কিন্তু তোমরা ভালো করে নোট করো, পুরো ল্যান্ডস্কেপটাই চেঞ্জ হয়ে গেছে। তুমলিংয়ে তোমরা দেখেছো কত সবুজ চারদিকে, কত গাছ, কিন্তু এখানে কিন্তু সবই শুকনো কিছু ডালপালা হয়তো তুমি দেখতে পাবে, আর গাছ সেভাবে কিছু চোখে পড়ছে না। আমরা সান্দাকফুর একদম কাছাকাছি চলে এসেছি, আর কাছে চলে আসতেই ওয়েদারটা কি সুন্দর রোদ ঝলমলে হয়ে গেছে দেখো। প্রবেশ করছি আমরা সান্দাকফুতে। সান্দাকফুতে তোমরা দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট হোটেল আছে, কিন্তু আমরা চুজ করেছি সানরাইজ হোটেল। দুটো রিজন, একটা হচ্ছে সানরাইজ হোটেলের যে লোকেশনটা সেটা হচ্ছে বাকি সব হোটেলের থেকে অনেকটা উপরে, আর সেকেন্ড রিজন হচ্ছে সান্দাকফু হোটেলের যে ছাদটা আছে, ছাদটা খোলা ছাদ, এবং সেই ছাদ থেকে খুব সুন্দর করে সকালবেলা স্লিপিং বুদ্ধ দেখা যায়, মাউন্ট এভারেস্ট দেখা যায়। সানরাইজ হোটেলের ঠিক সামনেই আছে একটি পাইন ফরেস্ট, আর সেখানে কি সুন্দর মেঘের খেলা চলছে তোমরা দেখতে পাচ্ছ। আমাদের সান্দাকফু পৌঁছতে একটু লেট হয়ে গেছিল, তাই অল্প লাঞ্চ করেই আমরা বেরিয়ে পড়েছিলাম আলের উদ্দেশ্যে। সানরাইজ হোটেল থেকে আলের ডিস্টেন্স ওই মোটামুটি 1.5 কিলোমিটার মতো। আলে একটি খুব সুন্দর সানসেট পয়েন্ট আছে, যেখান থেকে অপূর্ব সানসেট দেখা যায়। আলের দিকে যেতে যেতেই বুঝতে পারছিলাম আমরা যে ওয়েদারটা হয়তো আজকে বিট্রে করতে পারে, কিন্তু বেরিয়ে পড়েছি যখন, গিয়েই দেখা যাক কি পাই। সান্দাকফুর অবস্থান হচ্ছে ক্লোজ টু 12,000 ফুটের কাছাকাছি, তো এই অল্টিটিউডে কিন্তু একটুখানি ব্রিদিং প্রবলেম হলেও হতে পারে। তা সেই জন্য তোমরা যখন এখানে হাঁটাচলা করবে, চেষ্টা করবে একটু আস্তে আস্তে যাওয়ার, টাইম নিয়ে বেরোবার, কারণ এখানে তোমরা জোরে যত হাঁটাচলা করবে তোমার তো এখানে অক্সিজেন লেভেল এমনিই কম, তোমাদের প্রবলেম হলেও হতে পারে। তো সেই জন্য জাস্ট একটা প্রিকশনারি মেসেজ। যেমনটা আমরা ভাবছিলাম ঠিক তেমনটাই হলো। আল থেকে আমরা সেরকম কিছুই দেখতে পেলাম না, ওয়েদার খুবই খারাপ হয়ে গেছিল, আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের পুরো প্যাকড। টেম্পারেচার এক্স্যাক্টলি ওখানে কত ছিল হয়তো বলতে পারবো না, কারণ ওখানে ইন্টারনেট কাজ করছিল না কারোরই। বাট ওখানে মেঘের যে জলগুলো আমাদের ক্যামেরার ব্যাগে বা আমাদের যে ব্যাগে লাগছিল, সেই জলগুলো কিন্তু জমে ক্রিস্টাল ফর্ম করছিল বরফের। তো বলাই যেতে পারে টেম্পারেচার ক্লোজ টু 0 ছিল। পুরো মেঘে ভর্তি চারদিক, সব দিকে মেঘ। পেছনে দেখো
মানে 100 মিটার কি বেশি বলছি, 50 মিটার দূরে গেলেও মানে দেখতে পাবো না কাউকে, এরকম। কেমন লাগছে মনিকা? So people are disappointed that they could not see the sunset. I am not. I saw fog, nice weather, nice food, weather freezing to death. Freezing to death. Okay. সেদিন আমরা তাড়াতাড়ি হোটেলে ফিরে ডিনার করেই ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রিরে পেয়েছিলাম মিল্কি ওয়ের ভিউ, সেটা তোমাদের ভিডিও লাস্টে দেখাবো। পরের দিন সকালে আমরা পৌঁছে গেছিলাম সানরাইজ হোটেলের ছাদে এবং সেখান থেকে আমরা দেখা পেয়েছিলাম স্লিপিং বুদ্ধর। তোমরা হয়তো অনেকেই জানো সান্দাকফু থেকে পৃথিবীর যে টপ 5টা পিক আছে তার মধ্যে 4টে পিকই দেখা যায়, মাউন্ট এভারেস্ট, মাউন্ট মাকালু, মাউন্ট লোটসে এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। দূরে তোমরা দেখতে পাচ্ছ মাউন্ট এভারেস্ট, আর ক্যামেরাটা একটুখানি ডান দিকে ঘোরালেই তোমরা দেখতে পাবে স্লিপিং বুদ্ধ, মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। অপূর্ব দৃশ্য। আরও যদি ক্যামেরাটা একটুখানি ঘোরানো যায় তাহলে তোমরা দেখতে পাবে সানরাইজ হচ্ছে। সান্দাকফু থেকে পুরো মাউন্ট এভারেস্ট রেঞ্জটাই দেখা যায়। মাঝখানে মাউন্ট এভারেস্ট, ডান দিকে মাউন্ট মাকালু আর বাঁদিকে মাউন্ট লোটসে। কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটাও তোমাদের জন্য রইল, আর তার সাথে রইল প্রত্যেকটা পিকের নাম। ব্রেকফাস্টে ছিল চিড়ের পোলাও, পোহা আর ভার্মিসেলি। আমাদের এই ট্রিপটাকে যারা আরও একটুখানি সুন্দর করে দিয়েছিল, সানরাইজ হোটেলের সেই সব মানুষগুলোর সাথে ছবি দিলাম। তাহলে এবার আমাদের রওনা দেওয়ার পালা। দেখা হবে আগামী পর্বে, শেষ পর্ব ওটা আমার সান্দাকফু ট্রিপের। তো সবাই সঙ্গে থেকো, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে দিও। আর যেতে যেতে থাকলো সেই রাতে তোলা মিল্কি ওয়ের ছবি।